ঘরের মেঝের দিকে চাইতেই আঁতকে উঠলেন। হ্যারিকেনটা এক পাশে কমানো ছিল, আর স্তিমিত আলোয় দেখেন একজোড়া খরম পরা পা অত্যন্ত দ্রুত ঘরের এক মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে। গল্পে মহাকাল। গল্পে মহাকালের আজকের নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই দুইখানি পা। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কি ধরনের গল্প শুনতে চান তা আমাদেরকে জানিয়ে দিন। শুরুতেই জানিয়ে রাখি, ঘটনাটা আমার স্বচক্ষে দেখা নয়, শোনা। এই ঘটনা আমি যার কাছে জেনেছিলাম তিনি নিজেই ছিলেন এই কাহিনীর এক অন্যতম চরিত্র। সত্য, মিতভাষী ও পরোপকারী এই মানুষটির প্রকৃত নাম আমি গোপন রাখছি, শুধু তোমাদের সামনে অবিকল তুলে ধরছি ভয়ঙ্কর সেই কাহিনী। সাল 1947। সারা ভারতবর্ষে তখনও লুটতরাজ। 46-এর হাঙ্গা দাঙ্গামার জের চলছে তখনও। দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ জীবন টালমাটাল। এমনই এক সময়ে আলোচ্য কাহিনীর বক্তা ভদ্রলোক, নাম সত্যেশ্বর, আসাম যাত্রা করলেন। উদ্দেশ্য সার্ভেয়ার হিসাবে পুরনো রেকর্ডপত্র ঘেটে দেশ বিভাগের পর আসামের কতটুকু ভারতে থাকবে আর কতটুকু পাকিস্তানে থাকবে তা স্থির করা। বস্তুত তার রিপোর্টের উপর নির্ভর করেই ইংরেজ সরকার আসামের সীমানা স্থির করবেন। গৌহাটি স্টেশন থেকে সোজা সার্ভে অফিসে গিয়ে দেখা করলেন সত্যেশ্বর। সার্ভে অফিসে ছোটখাটো কাজ সারতে সারতে তিনি দেখলেন রাত হয়ে গেছে, অথচ রাতে কোথায় থাকবেন তা ঠিক হয়নি। সত্যেশ্বর বাবু হোটেলের খোঁজ করছেন। এমন সময় তারই অফিসের এক বিহারি পিয়ন শুক্রাম জানালো যে তাদের বাড়িতে সত্যেশ্বরের থাকবার মতো একখানা ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে। ঘটনাচক্রে শুক্রামদের বাড়িতে সে রাতে আশ্রয় পেয়ে সত্যেশ্বর নিঃসন্দেহে আশ্বস্ত হলেন। শত হলেও গৃহস্থ বাড়ির আপ্যায়ন আর মফস্বলের হোটেলের অভ্যর্থনার মধ্যে বিস্তর ফারাক আছে। তা সত্যিই শুক্রামের বাড়িতে সে রাতে ভালো আপ্যায়নই পেলেন তিনি। শুক্রামের স্ত্রী পদ্মানসীন, অর্থাৎ বাইরের পুরুষ মানুষের সামনে বেরোয় না, কিন্তু তার দুই মেয়ে পূর্ণিমা আর সরস্বতীয়া, দুজনেরই বয়স 12 থেকে 14-র মধ্যে, তাকে খুব যত্ন করল। গাওয়া ঘি, পটল ভাজা, মুগ ডাল আর আচার দিয়ে হাতে গড়া রুটি গোটা 10 খেয়ে ফেললেন সত্যেশ্বর। খাওয়ার সময় তার পাশে বসে সরস্বতীয়া হাওয়া করতে লাগল, আর পূর্ণিমা নিল পরিবেশনের ভার। খাওয়ার পাট চুকলে সত্যেশ্বর একটু লজ্জিত কণ্ঠে জানালেন তার এত বেশি খাওয়াটা উচিত হয়নি। সঙ্গে সঙ্গে হা হা করে প্রতিবাদ জানালো শুক্রাম আর তার দুই মেয়ে। মনে হলো ভেতর থেকে তার গৃহিণীও তাদের সমর্থন জানালো। তিনি অতিথি, হয়তো শুক্রামদেরই যত্নের ত্রুটি হয়ে গেছে। আঁচিয়ে উঠবার পর পূর্ণিমা এক খিলি পান সেজে আনল। শুক্রামের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই, হ্যারিকেনেই ভরসা। এমন সময় উঠোনে কারো গলার আওয়াজ পেয়ে সবাই হঠাৎ চমকে উঠল। শুক্রাম হ্যারিকেন হাতে বাইরে এসে দেখল সার্ভে অফিসের সত্যেশ্বর বাবুর সহকর্মী শেখ মহিউদ্দিন উঠোনে দাঁড়িয়ে আছেন। যদিও হিন্দু মুসলমানের বিভেদ সে সময়ে সমাজকে বিষাক্ত করে তুলেছিল, কিন্তু সরকারি অফিসের কর্মীদের মধ্যে সেটা বিদ্যমান ছিল না। এত রাত্রে তার একজন সহকর্মী তার খোঁজ নিতে এসেছেন দেখে সত্যেশ্বর খুশি হলেন। তিনি শেখ সাহেবকে ডেকে এনে ঘরের মধ্যে বসালেন। শেখ সাহেবের বয়স 60 ছাড়িয়েছে, মুখে সাদা লম্বা দাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমা। এই জিনিসগুলো তাকে একটা আলাদা ব্যক্তিত্ব দিয়েছে। কথা তিনি বলেন কম, শোনেন বেশি।
দেশের রাজনীতি, মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে তাদের আলোচনা দেখতে দেখতে বেশ জমে উঠল। রাত যখন 10:30, পূর্ণিমা এলো সত্যেশ্বর বাবুকে শুতে ডাকতে। শেখ সাহেব যাবার জন্য উঠে দাঁড়ালেন। পূর্ণিমার পেছন পেছন তার জন্য নির্দিষ্ট শোবার ঘরটির দিকে চললেন সত্যেশ্বর। তবে কিছু দূর গিয়ে তার খেয়াল হলো বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে আসার সময় শেখ সাহেবের কাছে বিদায় নেওয়া হয়নি। তিনি পূর্ণিমাকে দাঁড়াতে বলে আবার ফিরে এলেন বৈঠকখানায়, কিন্তু সেখানে তখন শুকরাম ছাড়া আর কেউ ছিল না। সত্যেশ্বর বাবুকে ফিরে আসতে দেখে শুকরাম যেন আঁতকে উঠল। কি হয়েছে দাসবাবু? সত্যেশ্বর শুকরামকে চমকাতে দেখে অত্যন্ত অবাক হলেন। তবু সে ভাব গোপন রেখে বললেন, শেখ সাহেব কি চলে গেছেন? হ্যাঁ, এইমাত্রই চলে গেলেন। সত্যেশ্বর অগত্যা আবার ফিরে চললেন। পূর্ণিমার কাছে পৌঁছাতেই সে দূর থেকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। সত্যেশ্বরও নীরবে শোবার ঘরের দিকে পা বাড়ালেন। সবেমাত্র কয়েক পা এগিয়েছেন, এমন সময় খপ করে কে যেন তার হাত চেপে ধরল। ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলেন সত্যেশ্বর। ঠিক সেই সময় সেই ছায়ামূর্তি ইশারায় তাকে শব্দ করে উঠতে বারণ করল। আকাশে তৃতীয়ার মরা চাঁদ, তারই আলোয় সত্যেশ্বর দেখেন তার হাত ধরে আছেন শেখ সাহেব। ফিস ফিস করে শেখ সাহেব বললেন, দাসবাবু, আমি আপনার জন্যই চলে যেতে পারিনি, আপনি এই মোরগটা আপনার কাছে রাখুন। এই বলে শেখ সাহেব তার প্রিন্স কোটের পকেট থেকে একটা বড় সাদা মোরগ বের করে সত্যেশ্বরের হাতে দিলেন। বললেন, রাত্রে একবারের জন্য এটা হাতছাড়া করবেন না, খবরদার, তাহলে কিন্তু ভীষণ বিপদ। সত্যেশ্বর ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহল হয়ে পড়েছিলেন, তবুও কৌতূহল যায় না। জিজ্ঞেস করলেন, এ কথা বলছেন কেন শেখ সাহেব? শেখ সাহেব তেমনি ফিসফিস করে বললেন, বলবার সময় নেই, কিন্তু এটা হারাবেন না, ভীষণ বিপদ, ভীষণ বিপদ। খোদা হাফেজ। শেখ সাহেব অদৃশ্য হলেন। তার দেওয়া সাদা কাগজে মোড়া চৌকো বস্তুটা হাতে নিয়ে সত্যেশ্বর ঢুকলেন শোবার ঘরে। ঘরটি মাটির, বিছানা করা আছে পরিপাটিভাবে। বিছানায় মশারিটি পর্যন্ত টাঙানো আছে। একটি ছোট টুলের ওপর কুজো আর গ্লাস। সত্যেশ্বর পাঞ্জাবি খুলে সরিয়ে রাখলেন, তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন। তার মনে পড়ল সেই মোরগটার কথা। শেখ সাহেব যেটাকে হাতছাড়া করতে নিষেধ করেছিলেন। তাড়াতাড়ি সেটাকে পাঞ্জাবির পকেট থেকে বের করে কোমরের ঘুনশিতে রেখে দিলেন। তারপর শুয়ে পড়লেন। ক্লান্ত চোখে ঘুম নামতে বিলম্ব হল না। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। হঠাৎ একটা খটখট শব্দে ঘুমটা ভেঙে গেল। প্রথমটা কোথা থেকে শব্দটা আসছে বুঝতে চাইলেন। এদিক ওদিক ভালোভাবে নজর করে ঘরের মেঝের দিকে চাইতেই আঁতকে উঠলেন। হ্যারিকেনটা একপাশে কমানো ছিল, আর স্তিমিত আলোয় দেখেন একজোড়া খরম পরা পা অত্যন্ত দ্রুত ঘরের এক মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে। পায়ের ওপর মানুষের অবয়ব খুঁজতে গিয়ে সত্যেশ্বরের বুকের মধ্যেটা হিম হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের দেহ ছিল না। কোনো দুর্বল হৃৎপিণ্ডের মানুষ মারা পড়ত ঠিক সেই মুহূর্তেই। কিন্তু সত্যেশ্বর একেবারে দুর্বল ছিলেন না। তাছাড়া তার মনে হলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে। বিস্ময়ের তখনও আরো বাকি ছিল। হঠাৎ তিনি দেখলেন
খরম পরা পা জোড়া ঠিক তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। তারপর সেই পা জোড়ার একটা পা ওপরে উঠল, সঙ্গে সঙ্গে আরেকটা উঠে এলো। অর্থাৎ পা জোড়া তখন সত্যেশ্বর বাবুর বালিশের পাশে। ক্রমে ধীরে ধীরে পা দুটো তার গলার দিকে এগিয়ে এলো। আবার সত্যেশ্বর অনুভব করলেন একটা অদৃশ্য শক্তির প্রবাহ যেন তার শরীর বেয়ে উঠে আসছে। এক আসুরিক শক্তিতে তিনি খাট থেকে মশারি তুলে লাফিয়ে নেমে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। তার সমস্ত দেহ তখন ঘামে ভিজে জব জব করছে। মনে হচ্ছে সেই এক রাতেই যেন তার পরমায়ু অর্ধেক কমে গেছে। অত রাত্রে শুক্রামের বাড়ির অন্যান্য ঘরের দরজা বন্ধ। টলমল পায়ে কোনো রকমে শুক্রামের বাড়ি থেকে বেরিয়ে আচ্ছন্নের মতো তিনি বড় রাস্তায় এসে বসলেন। পরদিন সকালে আবার দেখা হলো সরস্বতীয়ার সঙ্গে। সরস্বতীয়া তাকে দেখে যেন চমকে উঠল, কিন্তু সত্যেশ্বর মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরেও চাইলেন না। তিনি শুক্রামের অপেক্ষায় ছিলেন। এক সময় শুক্রাম বেরিয়ে এলো। সত্যেশ্বর মুখে কোনো কথা না বলে সোজা শুক্রামের ফতুয়ার বুকের কাছটা মুঠো পাকিয়ে ধরলেন। আর আশ্চর্যের ব্যাপার, শুক্রাম শিশুর মতো শব্দ করে কেঁদে উঠল। সত্যেশ্বর কঠিন স্বরে জানতে চাইলেন, ওই ঘরের মধ্যে কাকে পুষে রেখেছিস? বল, বল জলদি। শুক্রাম কাঁদছিল, কাঁদছিল তার মেয়েরাও। শুক্রাম বলল, পারি না সাহেব, ভয়ে কিছু করতে পারি না। উনি ছিলেন আমার ঠাকুরদা। প্রতি বছর স্বপ্নে নতুন নতুন মানুষ নিয়ে আসবার আদেশ দেন উনি। ট্রাক অ্যাক্সিডেন্টে ওর শরীরটা থেতলে গিয়েছিল, অক্ষত ছিল শুধু ওর পা দুটো। আপনার আগে ওই ঘরে আরো 7-8 জন ভয় পেয়ে মারা গেছে। ওটা ছিল আমার ঠাকুরদার ঘর। আমি গয়ায় পিণ্ডি দিতে চাই, কিন্তু বাড়িতে 3টে মেয়েকে রেখে গয়া যেতে সাহস পাই না। এমন কাউকে পাইনি যারা গয়া যাবে, বলুন। সত্যেশ্বর এখন অন্য মানুষ, গর্জন করে উঠলেন, তাই বলে তুই নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? আমি যাব গয়ায়। বল, তোর ঠাকুরদার নাম বল আমায়। দিনের আলোতে সেই ঘর থেকে নিজের পাঞ্জাবিটা নিয়ে এলেন সত্যেশ্বর। সেই দিনই রওনা হয়েছিলেন গয়ায়। প্রেতশিলায় পিণ্ডদান করেছিলেন। সেদিন সেই অভিশপ্ত ঘর থেকে পাঞ্জাবি নিয়ে বেরিয়ে আসবার সময় ঘরের দেয়ালে দেখেছিলেন একখানা বিবর্ণ ছবি। এক শুষ্ক চেহারার বৃদ্ধের, আরক্ত চোখ দুটিতে রাগত ভাব, আর বৃদ্ধের পা। পায়ের দিকে তাকিয়ে তার আবার বুক হিম হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল ছবিটা বুঝি জীবন্ত। সে ছবি ঘরের মধ্যেই পুড়িয়ে দিয়ে এসেছিলেন তিনি। শেখ সাহেবকে পরে সব ঘটনা জানাতে তিনি গম্ভীর হয়েছিলেন। বলেছিলেন, যখনই আমাদের আরেক পিয়ন বৈকুণ্ঠের মুখে শুনলাম যে শুক্রাম আপনাকে ওই বাড়িতে নিয়ে গেছে, তখনই বিপদের আশঙ্কা করেছিলাম। ওই সাদা মোরগটা আমার এক শ্রদ্ধেয় পীর বাবার তাবিজ। যাই হোক, এ ঘটনার কিছুদিন পরে শুক্রাম ওই বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে দেশে ফিরে যায়। আর পিণ্ডদানের পর সে ঘরের বদনামও আর সত্যেশ্বর শোনেননি। আপনারা শুনছিলেন গল্পে মহাকালের আয়োজনে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই দুইখানি পা। গল্প পাঠেছিলাম আমি দীপ্ত কর্মকার। আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান তা অবশ্যই আমাদের জানিয়ে দিন। আমরা চেষ্টা করব সেই গল্পটি গল্পে মহাকালে নিয়ে আসতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।